আমি তখনও দরজার সামনে দাঁড়িয়ে, বাইরে বাবুর গলা, ভেতরে ভয়ে কাঁপতে থাকা রিমি, আর ফোনের ওপাশে কান্নায় ভেঙে পড়া আপা। ঠিক তখনই আমার চোখে পড়লো একটা বিষয়। রিমি আমার পেছনে দাঁড়িয়েছিল, কিন্তু বাবুর কণ্ঠস্বর শুনতেই ও তার পুতুলটাকে এমন শক্ত করে জড়িয়ে ধরলো যে ছোট্ট আঙ্গুলগুলো সাদা হয়ে গেল। ওর চোখের ভয়টা কোনো অপরিচিত মানুষের জন্য ছিল না, ওটা ছিল এমন একজনকে দেখে ভয় পাওয়া যাকে সে খুব ভালো করেই চেনে। আমি দ্রুত আপাকে বললাম, পুলিশে খবর দাও এখনই। এরপর ফোন কেটে দিলাম। বাইরে আবার ধাক্কা পড়লো, আগের চেয়ে আরো জোরে। রাশেদ, দরজা খোলো, বাচ্চাটাকে নিয়ে যেতে এসেছি। আমি কোনো উত্তর দিলাম না, রিমির কাছে গিয়ে হাঁটু গেড়ে বসলাম। মা, তুমি আমার রুমে যাও, ভেতর থেকে দরজা লাগিয়ে দাও। রিমি মাথা নেড়ে কান্না ভেজা গলায় বলল, ও আমাকে ছাড়বে না। আমি ওর চোখের পানি মুছে দিলাম। আমি যতক্ষণ আছি কেউ তোমার কাছে আসতে পারবে না। ও ধীরে ধীরে আমার ঘরের দিকে চলে গেল। আমি আবার দরজার সামনে দাঁড়িয়ে রইলাম। সময় যেন থেমে গিয়েছিল। 1 মিনিট, 2 মিনিট, তারপর দূর থেকে পুলিশের গাড়ির সাইরেনের শব্দ ভেসে এলো। আর সঙ্গে সঙ্গে দরজার ওপাশের মানুষটার আচরণ বদলে গেল। যে গলায় এতক্ষণ শান্তভাবে কথা বলছিল, সেই গলাতেই বিরক্তি আর রাগ ফুটে উঠল। কিছুক্ষণ পর পায়ের শব্দ শুনলাম। মনে হলো সে দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে যাচ্ছে। আমি জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালাম। দেখলাম বাবু তাড়াহুড়ো করে ভবন থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। পুলিশ এসে গেছে। 1 ঘন্টারও কম সময়ের মধ্যে আপা আমার বাসায় এসে পৌঁছালো। দরজা খুলতেই সে রিমিকে বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। আর রিমি সেদিন প্রথমবার কোনো ভয় ছাড়াই ঘুমিয়েছিল সোফার উপর, শান্ত মুখে। মনে হচ্ছিল বহুদিন পর ও নিরাপদ একটা জায়গা পেয়েছে। তারপর শুরু হলো সত্যিটা বেরিয়ে আসার পালা। একদিনে নয়, ধীরে ধীরে টুকরো টুকরো করে রিমির ব্যাগে পাওয়া সেই কাগজ, ওর ঘরে পাওয়া লুকানো ক্যামেরা, আর ওর প্রতিদিনের জীবনের ভয়াবহ বাস্তবতা, সবকিছু একে একে সামনে আসতে লাগলো। শাস্তির নামে নির্যাতন, শাসনের নামে মানসিক অত্যাচার, ভালো মানুষ বানানোর অজুহাতে একটা শিশুর শৈশব কেড়ে নেওয়া। তদন্ত চলতে লাগলো, সময় লাগলো, অনেক প্রশ্নের উত্তর খুঁজতে হয়েছে। কিন্তু একটা ব্যাপার শুরু থেকেই নিশ্চিত ছিল, রিমিকে আর কখনো সেই বাসায় ফিরতে হয়নি। এরপর আপা ওকে একজন শিশু মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে শুরু করলেন। শুরুর দিকে রিমি পানি খাওয়ার আগে অনুমতি চাইতো। আমি কি পানি খেতে পারি? খাবার খাওয়ার আগেও ভয় পেত, ভুল করলে কেঁদে ফেলতো, মনে করতো নিশ্চয়ই শাস্তি হবে। কিন্তু ধীরে ধীরে সব বদলাতে শুরু করলো। কয়েক মাস পর আমি একদিন দেখলাম ও নিজে নিজেই ফ্রিজ খুলে পানি বের করে খাচ্ছে। আমি অবাক হয়ে শুধু তাকিয়েছিলাম। আরেকদিন দেখলাম ছবি আঁকতে আঁকতে রং পেন্সিল ছড়িয়ে ফেলেছে, কিন্তু ভয় কুকড়ে যায়নি, বরং হেসে বলেছে, মামা ভুল হয়ে গেছে। সেই হাসিটা ছিল অমূল্য। এরও কিছুদিন পরে এলো ওর জন্মদিন। আমরা ছোট করে আয়োজন করেছিলাম, কেক কাটা হলো, অনেক ছবি তোলা হলো। তারপর আমি জিজ্ঞেস করলাম, বলো তো কি উপহার চাও? রিমি কিছুক্ষণ চিন্তা করলো, তারপর বলল, অনেকগুলো সাদা কাগজ আর রং পেন্সিল। আমি হেসে ফেললাম, শুধু এইটুকুই? ও মাথা নেড়ে বলল, হ্যাঁ। আমি বললাম, কেন? রিমি খুব স্বাভাবিক গলায় বলল, যাতে কেউ